প্রিয় দর্শক, স্বাগত জানাই ঋতুচক্রের সেই অধ্যায়ে, যেখানে প্রকৃতি নিজেকে সাজিয়ে তোলে রাজকীয় মহিমায়। আমরা সবাই জানি কেন তাকে ঋতুরাজ বলা হয়, তবে বসন্ত কেবল ক্যালেন্ডারে পাতায় আসে না, বসন্ত আসে বাঙালির প্রাণের স্পন্দনে। এগুলো কি ঘাস নাকি পাতো? ঘাস হয়েছে। তাই এরকম পরিমাণে ঘাস হয়েছে এর ভিতরে? তা এখন কি এগুলো উঠানো লাগবে? এই পাতো? তাকিয়ে দেখুন, চারপাশের সেই জীর্ণতা মুছে দিয়ে বৃক্ষরাজি আজ সেজেছে কচি পাতার নতুন বসনে। বাংলার প্রতিটি পথ আজ ফুলের গন্ধে মতোয়ারা, যেন কোনো অদৃশ্য জাদুকর সুগন্ধি ছড়িয়ে দিয়েছে ধুলো বালির পথে। মাঠের দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়, সেখানে দিগন্ত জোড়া সবুজের এক মায়াবী সমারোহ। ভাই কি এখানে বিশ্রাম নিতেছেন নাকি? এখানে আমার মন চাচ্ছে যে এখানে কিছু সময় বসি, তো আসলে সময় নেই। দর্শক, আজ আপনাদের নিয়ে এসেছি আমার চিরচেনা বড্ড প্রিয় এক জনপদে, সোনাটিয়া গ্রাম। ঋতুর পরিবর্তনের সাথে সাথে এর রূপ যেন কোনো নিপুণ শিল্পীর ক্যানভাসের মতো বদলে যায়। মনে পড়ে মাস কয়েক আগেই আমি এখানে এসেছিলাম বর্ষার মাতাল রূপ দেখতে। তখন চারদিকে ছিল থই থই জল আর মেঘলা আকাশের মায়া। কিন্তু আজ বাংলার বুকে রাজত্ব চলছে ঋতুরাজ বসন্তের, আর সেই নতুন রূপের টানেই নিজেকে আর ঘরে আটকে রাখতে পারলাম না। আবার ছুটে এলাম সোনাটিয়ার কোলে। এখানকার দৃশ্যটা দেখুন, দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, ধানের কচি পাতায় কেবল সবুজের ছোঁয়া। মনে হচ্ছে প্রকৃতি যেন সবুজ মখমলের গালিচা পেতে রেখে আছে আমাদের বরণ করে নিতে। এগুলো কি ঘাস নাকি পাতো? ঘাস হয়েছে। তাই এরকম পরিমাণে ঘাস হয়েছে এর ভিতরে? তা এখন কি এগুলো উঠানো লাগবে? এই পাতো? আচ্ছা, তো অনেক জায়গায় তো দেখলাম যে মানে ধানের চারা পাতো অনেক বড় হয়ে গেছে, তো আপনারা এখনো ওই যে পাতো লাগাইতেছে কিছু কিছু জায়গায়, মানে জমি আছে। হ্যাঁ হ্যাঁ ঘেরের যে পানি আগে মোটে কমায় নাই, ঘেরা লাগা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নইলে আগে লাগানো হয়েছে তো কবে। ও, তাহলে এখন এই যে এই পাতো যদি এখন লাগান, তাহলে এইটা কি মানে একসাথে ধান উঠবে নাকি, না দেরি হবে? একটু দেরিতে। ও, ফলনটা একটু দেরিতে আসবে না? এইটা তো আর কদিন পর ছড়াইছে। এইখানে আসলে এই জমির মধ্যে এত ঘাস এবং ধানের চারা, এটা কি মানে খুঁজে পান ঠিক মতো? না ভাই, রাগ হইয়েন, রোজা দিনের ভালো লাগে না খড়। তো চাচা চাচি আপনার কি রোজা আছেন? আমরা তো আপনাদের ঘর কি এখানেই নাকি? সামনে সোনাটিয়ার এই মায়াবী পথ ধরে আমি এগিয়ে চলেছি। দুপাশে সবুজের অবারিত সমুদ্র, যেন দুহাত বাড়িয়ে আমাকে আলিঙ্গন করছে প্রকৃতি। এই মেঠো পথের বাঁকে বাঁকে লুকিয়ে আছে এক অদ্ভুত প্রশান্তি। একটু এগুতেই দেখা মিলল একদল কিশোরের। বসন্তের এই মাতাল হাওয়ায় তারা মেতেছে বাঁধ ভাঙা দুষ্টুমিতে।
এই যে মেকিহীন আনন্দ, এই যে বুনো উল্লাস, এটাই তো গ্রাম বাংলার আসল রূপ। পথের বাঁকে হঠাৎ থমকে দাঁড়ালাম। চোখের সামনে ধরা দিল এক অসাধারণ কর্মব্যস্ততার ছবি। স্বচ্ছ জলের বুক চিরে সদ্য ধরা হয়েছে রূপালী মাছের ঝাঁক। ঘেরের সেই সতেজ মাছগুলো যখন ঝুড়িতে ভরা হচ্ছে, রোদের আলোয় তাদের গায়ের আঁশগুলো যেন হীরের কুচির মতো চিকচিক করে উঠছে। দেখুন কি নিপুণ হাতে ঝুড়ি ভরে দেওয়া হচ্ছে, আর সেই ভারী ঝুড়ি কাঁধে তুলে নিয়ে দুজন এগিয়ে চলছেন দুলকি চালে। তাদের প্রতিটি পদক্ষেপে মিশে আছে এক অদ্ভুত ছন্দ আর জীবনের সংগ্রামের গল্প। বসন্তের এই শান্ত দুপুরে মাছ ধরার এই উৎসব যেন সোনাটিয়া গ্রামের প্রাণস্পন্দন। মাটির সোদা গন্ধ আর জলের এই রূপালী আভা, সব মিলিয়ে গ্রাম বাংলার এক শাশ্বত রূপ ফুটে উঠেছে এখানে। বিলের বুক চিরে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল একলা দাঁড়িয়ে থাকা একখানা ঘর। অদ্ভুত এক নীরবতা চারুদিকে। বাড়িতে মানুষজন কেউ নেই, কিন্তু প্রাণের স্পন্দন থেমে নেই একদম। উঠোন জুড়ে দেখা যাচ্ছে একদল হাঁস আর মুরগি। মানুষের অনুপস্থিতিতে পুরো বাড়িটা যেন আজ তাদেরই সাম্রাজ্য। আর ঠিক পাশেই দেখুন মাচার উপরে যত্নে বিছিয়ে দেওয়া হয়েছে লাল টুকটুকে কিছু বড়ই। বসন্তের মিষ্টি রোদে সেগুলো শুকিয়ে যেন আরো গাঢ় বর্ণ ধারণ করছে। প্রিয় দর্শক, এই বাড়িতে একটি রান্নাঘর দেখলাম। এই হচ্ছে রান্নাঘর। তো রান্নাঘরের উপরে লাউয়ের চারা, লাউ গাছ বেশ অনেকটা ছড়িয়েছে। আর এই হচ্ছে একটি লাউ রান্নাঘরের মাচার উপরেই। আর এই হচ্ছে রান্নাঘর। আমি একটু ভিতরে ঢুকবো। এই হচ্ছে রান্নাঘর। এখানে একটু অন্ধকার। আর এখানে রান্না করার যে ভাত ঠাট যে রাখা হয় সেগুলো। ছোট্ট একটি রান্নাঘর। এখানে এই যে একটি আছে পাটা এবং পুতা মশলা বাটার জন্য। তো এত ছোট রান্নাঘর এবং খুবই জরাজীর্ণ একটি অবস্থা রান্নাঘরটি। তো এরকম রান্নাঘর আপনি আগে কখনো দেখেছেন কিনা সেটি কমেন্ট করে জানাতে পারেন। চাচি, আমি তো আসলে এই যে একটা রান্নাঘর দেখলাম, এটি দিকে রান্না করে নাকি তারা প্রতিদিন? প্রতিদিনই রান্না করে। তো এত ছোট এবং কিরকম একটা অবস্থা, জরাজীর্ণ একটা অবস্থা, এটার মধ্যে পাক করে কিভাবে? কি করবে, এরকম অবস্থা, এরকম ব্যবস্থা মানুষের। হ্যাঁ, মানুষের আর্থিক নিয়ে তো। তো এই হচ্ছে বাড়ি, বিলের মধ্যে বাড়ি। আসলে আমার কাছে বেশ ভালো লাগে সব সময়। তো বিলের মধ্যে সবচেয়ে একটা বেশি সমস্যা হয়, সেটি হচ্ছে বিলের মধ্যে যখন পানি হয়, চারদিকে পানি থাকে, তখন একটা সমস্যা। এ ব্যতীত
আমার কাছে বিলের বাড়িঘরগুলো আমার কাছে বেশ ভালো লাগে। তো দর্শক, আমি এই মুহূর্তে যেই পথ ধরে হাঁটছি এটি আসলে পথ না, এটি হচ্ছে এখানে ঘের প্রজেক্ট। তো এখানে প্রত্যেকটি জায়গায় কিন্তু বিশাল বড় বড় প্রজেক্ট। তো এই প্রজেক্টের ভিতরে মাছ চাষ করা হয়। আর যে বাকি যে অংশগুলো থাকে দেখেন, এই যে যেখানে পানি আছে এখানে কিন্তু মাছের জন্য যখন পানি শুকিয়ে যায় তখন এখানে কিছু মাছ থাকে, এবং যখন পানিতে পুরো বিল টয়টুম্বুর হয়ে যায় তখন কিন্তু এই বিলগুলোতে পুরো জায়গাগুলোতেই মাছ থাকে। সোনাটিয়ার মেঠো পথ যেন শেষ হতে চায় না। হাঁটতে হাঁটতে চোখে পড়ল এক মায়াবী দৃশ্য, যা কেবল গ্রাম বাংলার শান্ত দুপুরেই দেখা সম্ভব। ভাই কি এখানে বিশ্রাম নিতেছেন নাকি? এই জায়গাটা তো খুব নিরিবিলি একটি জায়গা। এই মাচাটা কে বানাইছে, আপনি নাকি? ও, আপনি কি করেন? ও, কাজ করেন না? ও, এখানে তো বেশ ঠান্ডা, খুব সুন্দর একটি জায়গা। আর দর্শক, এখানে আমরা দেখতে পেলাম একজন ভাই এখানে বসে বিশ্রাম নিচ্ছে। জায়গাটা খুবই শান্ত এবং স্নিগ্ধ একটি পরিবেশ। বড়ই গেছে কিন্তু বেশ বড়ই ধরেছে, আমরা সেটা দেখলাম। বাইরে যেই পরিমাণে গরম সেটা কিন্তু এখানে এসে আমি অনেকটাই আমার শরীর অনেকটা শীতল হয়ে গেছে, এবং এখানে আমার মন চাচ্ছে যে এখানে কিছু সময় বসি। তো আসলে সময় নেই, সেজন্য আসলে এখানে বসার সেই সময়টুকু নেই। তো এখান থেকে চলে যাব এখন। এক ভাই কাজ শেষে জিরিয়ে নিচ্ছেন এক বিশাল বড়ই গাছের শীতল ছায়াতলে। সেখানে বাঁশ দিয়ে পরম মমতায় তৈরি করা হয়েছে একটি মাচা। রোদে পোড়া ক্লান্ত শরীরে এই মাচার উপর পিঠ ঠেকিয়ে যে গভীর ঘুম, তার কাছে দামি হোটেলের নরম বিছানাও যেন তুচ্ছ। ঋতুচক্রের অবর্তনে বিলের সেই অতল জলরাশি আজ ইতিহাস। কয়েক মাস আগের সেই উত্তাল ঢেউ আজ শান্ত নিথর। বিলের বুক চিরে পানি শুকিয়ে জেগে উঠেছে উর্বর পলিমাটি, আর সেই মাটির বুক চিরে জন্ম নিয়েছে মখমলের মতো নরম সবুজ ঘাস। প্রকৃতির কি অদ্ভুত দান! যা একসময় ছিল মাছের অভয়ারণ্য, আজ তা হয়ে উঠেছে গোখাদ্যের অফুরন্ত ভাণ্ডার। মাঠের আনাচে কানাচে দেখা যাচ্ছে অনেক গরু। মাঠের এই কচি ঘাসের লোভে মালিকেরা তাদের প্রিয় গবাদি পশুদের ছেড়ে দিয়েছেন বিলের অবারিত প্রান্তরে। শান্ত দুপুর, মাথার উপর বসন্তের তপ্ত রোদ, আর নিচে এই সবুজের সমারোহ। গরুগুলো পরম তৃপ্তিতে ঘাস খেতে ব্যস্ত। বসন্তের এই রাজকীয় রূপের কাছে অন্য সব ঋতু যেন আজ ফিকে হয়ে গেছে। আজ এই ঋতুরাজকে পূর্ণতা দিতেই প্রকৃতি সাজিয়েছে তার সবচেয়ে সুন্দর অলংকার, রক্তলাল শিমুল। আমার কাছে বসন্ত মানেই যেন শিমুলের এই আগুন রাঙা রূপ। আকাশ ছোঁয়া এই ডালগুলোতে যখন শিমুল ফোটে, মনে হয় আকাশের গায়ে কেউ লাল আবির মেখে দিয়েছে। তবে কেবল সৌন্দর্যই নয়, এই শিমুল গাছ যেন এক জীবন্ত মেলা।
ফুলের মধু পানের নেশায় সেখানে ভিড় জমায় শত রঙের শত ঢঙের পাখি, শালিকের কিচিরমিচির, বুলবুলির চপলতা, আর নাম না জানা আরো কত পাখির মেলা বসে এই ডালে ডালে। পাখিদের এই ওড়াউড়ি আর শিমুলের লাল আভা, এই দৃশ্য প্রতিটি প্রকৃতি প্রেমীর অন্তরে এক অন্যরকম ভালো লাগে এনে দেয়। তাকিয়ে থাকলে মনে হয় পৃথিবীটা আজও কত সুন্দর, কতটা জীবন্ত। প্রকৃতির এই অকৃপণ দান শহরের জীবনের সব ক্লান্তি যেন এক নিমেষেই ধুয়ে মুছে দেয়। সোনাটিয়া গ্রামের এই শান্ত দুপুর, শিমুলের রক্তিম আভা আর মেঠো পথের ধুলোবালি, সব মিলিয়ে প্রকৃতি আজ যেন আমায় দু হাত উজাড় করে দিয়েছে। বসন্ত আসে, প্রকৃতি সাজে, আর আমাদের মনে দিয়ে যায় নতুনের বার্তা। যান্ত্রিক জীবনের ভিড়ে এই নির্মল প্রশান্তিই তো আমাদের বেঁচে থাকার রসদ। আজকের এই ভিডিওটি যদি আপনাদের মনে সামান্যতম দোলা দিয়ে থাকে, তবে আমার এই পথ চলা সার্থক। প্রকৃতির এই রূপ আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটি মন্তব্য আমাকে আগামীর পথে আরও উৎসাহ যোগাবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না। আর গ্রাম বাংলার এমন আরও অনেক অদেখা রূপ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই ছোট্ট পরিবারের সঙ্গী হয়ে থাকুন। আবার দেখা হবে অন্য কোনো গ্রামে, অন্য কোনো ঋতুর নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর প্রকৃতির মায়ায় থাকুন। আল্লাহ হাফেজ।